প্রিয় দর্শক, আমরা সবাই জুলাই অভ্যুত্থানের জন্য গর্ব করি এবং আমরা বলি এটা আমাদের একটা বড় কাজ। এবং এই অভ্যুত্থান, এই গণ আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের তালিকা করতে না পারাটা, যথাযথ তালিকা করতে না পারাটা আমি বিভিন্ন সময় বলেছি এটা এই সরকারের একটা বড় ব্যর্থতা। তারপরও কিছু লোক আহত হিসাবে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন, নিজেরা এসে করেছেন, আবার কিছু নাম শহীদ হিসেবেও কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। এখন এতদিন পরে এসে দেখা যাচ্ছে এখানে প্রচুর ভুলভ্রান্তি আছে। যিনি এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হননি, অন্য কোনো সময় অন্য কোনো ঘটনায় মারা গেছেন, কেউ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, কেউ ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছেন, কেউ আবার নিজেই অস্ত্র লুট করে ফেরার সময় নিজের অস্ত্রের গুলিতে লেগে রক্তক্ষরণে মারা গেছেন, এরকম অনেক ঘটনা। তাদের নামও কিন্তু শহীদ হিসাবে, জুলাই অভ্যুত্থানের শহীদ হিসাবে তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে। আবার যারা আহত হয়েছেন পারিবারিক শত্রুতার কারণে অথবা 5ই আগস্টের পরে আহত হয়েছেন, তাদের অনেকের নাম এই তালিকায় ঢুকে গেছে। এটা কেন ঘটলো, কীভাবে ঘটলো, এবং এই যে অভিযোগগুলো ঢুকে গেছে কথা আমি বললাম, এটা আমি পেলাম কোথায়? এই সংক্রান্ত একটা প্রতিবেদন আজকে আমি পেলাম। এটা একটা অনলাইন পত্রিকা বাংলা নিউজ তারা করেছে এবং রিপোর্টার ছিল রেজাউল করিম রাজা, উনি একটা সিনিয়র করেসপন্ডেন্ট। এই রিপোর্টারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ ব্রেক করেছেন। এবং এই নিউজটা আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ঘটনাও উনি কিন্তু এখানে বর্ণনা করেছেন। যেমন ধরা যাক, আমি একটা ঘটনা আপনাদেরকে পড়ে শোনাই। যেমন ধরা যাক, উত্তরা 5 নম্বর সেক্টরে মোহাম্মদ ইলিয়াস হোসেন হিরণ তার বাড়িতে গত বছরের 7 আগস্টে পূর্ব শত্রুতার জেরে কিছু লোক হামলা করে। সেই হামলায় তিনি আহত হন। পরে মেডিকেল ডকুমেন্ট জালিয়াতির মাধ্যমে নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করেন এবং সরকারের কাছ থেকে 2 লাখ টাকা চেকও নিয়ে যান। মানে ভদ্রলোক আহত হয়েছে 7 তারিখে, 5 আগস্টের পরে। সেই লোক ওই তার যে চিকিৎসা কাগজপত্র দেখে অলরেডি তালিকাভুক্ত হয়েছে এবং সরকারের কাছে 2 লাখ টাকা নিয়ে চলে গেছে। এরকম আরেক লোক মোহাম্মদ জাফরাবাদের মোহাম্মদ লিটন, সে করেছে কি 14 জুলাই রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনে আহত হয়েছে বলে দাবি করে। পরে আবার কখনো বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের সামনে আহত হয়েছে। প্রকৃতপক্ষে তিনি জুলাই বিপ্লবে আহত হননি। তিনিও প্রতারণা করে কিন্তু নিজের নাম এই তালিকা লিখেছেন এবং 1 লাখ টাকা নিয়ে নিয়েছেন। আবার ধরেন নোয়াখালী এলাকার চাটখিলে মোহাম্মদ হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ ইমতিয়াজ হোসেন, তিনি একটি কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন। 5 আগস্ট সরকারের পতনের পর পতন হলে তিনি চাটখিল থানা লুট করতে গিয়ে একটি অস্ত্র নিয়ে পালিয়ে যান। পরে পথে অসাবধানতায় লুট করা অস্ত্র দিয়ে নিজের পায়ে গুলিবিদ্ধ হন। এরপর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তিনিও জুলাই অভ্যুত্থানের শহীদের নামের তালিকায় নিজের নাম, মানে তার নাম বসিয়ে দেওয়া হয়েছে, তার আত্মীয়স্বজনের কাজটা করেছেন। একই রকম ডেমরার বহিরটাঙ্গা এলাকার মোহাম্মদ সেকান্দর আলী ছেলে আবু সাইদ গত বছরের 9 আগস্ট, মানে 5 আগস্টের 4 দিন পরে 9 আগস্ট শুক্রবার এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হন। শহীদের নামের তালিকায় আবু সাইদ যুক্ত হয়েছেন, মানে তার পরিবার টাকা পয়সা পাবে। এরকম কিন্তু অনেক ঘটনা ঘটছে। যেমন যাত্রাবাড়িতে 13 আগস্ট, মানে ওই ঘটনারও 8 দিন পরে পরাটা আনতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা মারা যান হলো বিজয় নামের লোক, তার নাম এই শহীদের তালিকায় আছে। তো এরকম আরও অনেক ভিত্তি থেকে অনেক বড় হয়ে যাবে। এই যে এত লোকের নামগুলি আছে, এগুলি কীভাবে ঢুকলো, কেন ঢুকতে পারলো? দেখেন ওই সেই মুক্তিযুদ্ধের ইতিহাস কিন্তু, যে মুক্তিযোদ্ধার তালিকা করতে যে প্রতিদিন মুক্তিযোদ্ধা তালিকা বাড়ে। এমন দেখা গেছে যে বাবা আমার বিয়ে হয়েছে মুক্তিযুদ্ধের পরে, তার সত্ত্বেও অনেক মুক্তিযুদ্ধ হয়ে গেছে। আবার একটা দেখেছিলাম যিনি ছিলেন রাজাকার শান্তি কমিটির লিডার ছিলেন, তিনি মুক্তিযুদ্ধ হয়ে গেছেন এবং তার নামে সরকার এলাকায় একটা মুক্তিযোদ্ধার বিদ্যা প্রতিষ্ঠান করেছিলেন। এরকম অনেক জালিয়াতি আমরা দেখছি। এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনাগুলি ঘটে কেন? এটা হলো সমস্যা হচ্ছে মাথায়, মানে মানসিকতার সমস্যা। এবং এরা যেহেতু এখানে এক ধরনের অর্থ লাভের একটা সুযোগ আছে, শহীদ হলে তার ফ্যামিলি টাকা পাবে, এবং আগে যেটা ছিল মুক্তিযুদ্ধ হলে পর তার ফ্যামিলি লোকজন চাকরি পাবে, কোটা পাবে, যে কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই একই জিনিস কিন্তু এরাও করছে। যে যারা আহত হয়েছে তাদেরকে ভাতা দেওয়া হবে, তাদের পরিবারকে আবার কোটা দেওয়া হচ্ছে, এরকম দেখেছি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তাদের ভাই বোনদেরকে কোটা দেওয়া হবে, সন্তানদেরকে কোটা দেওয়া হবে, এই অনেক কাহিনীগুলো আছে। তার মানে যে জিনিস বলে না জেলাও সেই কিন্তু ওই হচ্ছিল আর কি, এখন তাই হচ্ছে। তালিকা নিয়েও সেই একই রকম বেশাতি হচ্ছে। এর নাম ঢুকে দাও, তার নাম ঢুকে দাও, ঢুকানোর দায়িত্ব যার থাকে না তাকে কোনোভাবে কনভিন্স করতে পারলে কিছু টাকা পয়সা নিয়ে উনি ঢুকে দেন। এবার তো নামটা হচ্ছে বিচিত্র উপায়, সিভিল সার্জন থেকে হাসপাতাল থেকে ওই কে আহত হয়েছে হাসপাতালের সার্টিফিকেট দিয়ে আপনার নাম করছে, কিন্তু পুরো জিনিসটাই আসলে ছিল ভুলে ভরা। ভুলে ভরা কেন? দেখেন অনেক জুলাই আহত আছে, তারা হাসপাতালে যায় নাই অথবা কেন সার্টিফিকেট নেয় নাই, তারা তো মনে করে সার্টিফিকেট আবার কোন বিপদে করি, আবার জানতে পারছি। তো আসলে অনেকগুলি কারণে কিন্তু ঘটেছে। আমার প্রশ্নটা অন্য জায়গায়, এই ধরনের ঘটনা ঘটবে, প্রকৃত লোককে আপনি খুঁজেও পাবেন না। অনেকে হয়তো হাসপাতালেও যায় নাই, বাসায় চিকিৎসা করেছে, হাসপাতালে গেলে ডাক্তারের চিকিৎসা করেছে, প্রাইভেট হাসপাতালে গেছে, এরকম অনেক ঘটনা কিন্তু হচ্ছে। প্রশ্ন হচ্ছে এটা ঘটে কেন, লাভটা কি? আমাদের এখানে হয় কি, এই যে বলছিলাম আমরা কোটা, যে যদি একবার আমি জুলাই আহত হিসেবে নিজের নামকে লিপিবদ্ধ করতে পারি, তখন কিন্তু এলাকায় আমার ভাবসাবে আলাদা হয়ে যায়। আমি হয়তো চিন্তা করতে যে পিটে দেখেছি অথবা কেউ একটা গুলি দিলে আসলে লেগে গেছে, পুলিশের গুলি আছে, কে জানে কীভাবে কী হয়েছে, আমি ওটা দেখি এখন কিন্তু এলাকায় একদম কেউ কাটা হয়ে যাবো। এই যে কেউ কাটা হওয়ার যদি ব্যবস্থা না থাকতো, অর্থনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার যদি ব্যবস্থা না থাকতো, সামাজিক মর্যাদা বৃদ্ধির যদি সুযোগ সুবিধা না থাকতো, কেউ কিন্তু এই তালিকায় নাম ঢোকানোর জন্য এরকম করতো না। তারপরও তালিকা করা দরকার। তালিকা করার অনেকগুলি সঠিক পদ্ধতি আছে, সরকার জানে না তা না, সরকারের ম্যান পাওয়ার আছে, কিন্তু সরকার এই কাজটাতে সেভাবে গুরুত্ব দেয়নি বলে এগুলো হয়েছে। এখন আপনি বলবেন সরকার কেন গুরুত্ব দিল না? সরকার গুরুত্ব দেয়নি এই কারণে যে এই যে সরকারটা হয়েছে, এই সরকারটার সঙ্গে আসলে জুলাই আন্দোলনের, জুলাই বিপ্লব বলেন, জুলাই গণঅভ্যুত্থান বলেন, যাই বলেন, যে নামে অভিহিত করেন না, এর সঙ্গে এই সরকারের যারা উপদেষ্টা ছিল তাদের 80% লোকের কোনো সম্পর্ক ছিল না, মানসিক শারীরিক বুদ্ধিভিত্তিক কোনো সম্পর্ক ছিল না। তারা হঠাৎ করে চান্সে উপদেষ্টা হয়ে গেছে, তারা কোনোদিন মাঠেও ছিল না, কোনো একটা বিবৃতি দিয়ে ওদের পক্ষে তারা নামেনি, কিন্তু তারা উপদেষ্টা। এই যে লোকটা যাকে দায়িত্ব যে মন্ত্রণালয়ের অধীনে মূলত দায়িত্ব দেওয়া হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে, সিভিল সার্জন তালিকা করবেন, হাসপাতাল থেকে বিভিন্ন জায়গা থেকে তালিকা আনবেন, মেডিকেল সার্টিফিকেট আনবেন, এটা তারা করবেন। এই নূরজাহান বেগম, ওনাকে এই আন্দোলনের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ত ছিল, উনি উপদেষ্টা হওয়ার আগে এই আন্দোলনে জড়িত সারা দেশের লাখ লাখ কোটি কোটি মানুষের মধ্যে কেউ কি নূরজাহান বেগমের নাম জানতেন? না, একজন গৃহবধূ ছিলেন, ডক্টর ইউনূসের ব্যক্তিগতভাবে পরিচিত, তাকে ডক্টর ইউনূস এনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসাই দিয়েছেন। তো ওনাকে দেওয়া হচ্ছে তালিকা করার জন্য, হবে হয়নি তো, এটা তো মোটামুটি একটা বেড়েছে, আরও বেরোবে, চিন্তা করেন না, এবং আরও অনেকে যুক্ত হবে এই প্রক্রিয়া। প্রথমত দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুযোগ সুবিধা এই সমস্ত তালিকায় যারা অন্তর্ভুক্ত হবে তাদের জন্য থাকাটা উচিত না, যদি থাকেও সেটা প্রথমে ঘোষণা করা উচিত হয়নি, পরে করতেন, তালিকা সম্পন্ন পরে করতেন। দ্বিতীয়ত সরকারের উচিত ছিল যে খুঁটিনাটি বিচার ব্যবস্থা করার একাধিক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া। একজন সরকারি চাকরি করতে গেলে তার পুলিশ ভেরিফিকেশন হয় না, হয়তো খোঁজখবর তো নেয়, খোঁজখবর নেওয়া কোনো কঠিন ছিল, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে খোঁজখবর নেওয়ার জন্য লাগাতে পারতো, তারা ক্রস চেক করতে পারতো, একজনের তালিকা আনলো আরেকজনের তালিকা দিল, যদি ক্রস চেক করতে পারতো, তা করেনি।
আমলাতন্ত্রের উপর নির্ভর করা হয়েছে, প্রশাসনের উপর নির্ভর করেছে। আমাদের প্রশাসন হচ্ছে করাপ্ট প্রশাসন, পৃথিবীতে আছে কিনা সন্দেহ। একটা করাপ্ট প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা মহৎ কাজ করার জন্য, ফলে যা তাই হয়েছে। সবচেয়ে বড় কথা হলো এই সরকার এই বিষয়টাকে আসলে তেমন কোনো গুরুত্বই দেয়নি। এই সরকার নিজেদের ধান্দা নিয়েছিল সবাই, তো যারা নাকি নিজেদের অন্য ধান্দা নিয়ে থাকে তারা এই ধরনের বড় কাজ কীভাবে করবে? তাই হয়েছে। আমি এখানে ফিনিশিং এই কথাটাই বলবো যে একটা আন্দোলনের ফসল হিসাবে, আন্দোলনের বেনিফিশিয়ারি হিসাবে যারা সরকারে অধিষ্ঠিত হয়েছেন তাদের তো উচিত ছিল যে সেই আন্দোলনের ইতিহাসটাকে যথাযথভাবে সংরক্ষণ করা। এই জুলাই আন্দোলনের প্রত্যেকটা শহীদ কিন্তু জুলাই আন্দোলনের ইতিহাসের অংশ, প্রত্যেকজন আহত ইতিহাসের অংশ। তাদের সঙ্গে যোগাযোগ করে, তাদের সঙ্গে কথা বলে তারা কীভাবে আহত হয়েছেন, কী করেছেন না করেছেন, এগুলো নিয়ে তো ইতিহাস হতে পারত। সেই চেষ্টা কেউ করেছে? কেউ করেনি, সরকার করেনি, পুরোটা পলিটিক্যাল পার্টি করেনি। হ্যাঁ, আমি এই ক্ষেত্রে প্রশংসা করি জামাত ইসলামী। জামাত ইসলামী কিন্তু একটা বই বের করেছে, একটা না প্রায় 10 খণ্ডে 10টা বই বের করেছে যারা আহত হয়েছে তাদের তালিকা, এবং সেটা অসম্পূর্ণ। তারা 693 জনের 91 জনের তালিকা করেছে। তবে যেটুকু করেছে সেটুকু আমার কাছে অথেন্টিক মনে হয়েছে। আর কেউ করেনি। এই যে বিএনপি, তাদের মাঠ পর্যায়ে লোকজন এখন লুটপাট চাঁদাবাজি নিয়ে ব্যস্ত। বিএনপিতে পারতো এগুলোকে কাজে লাগাতে, 10 জায়গা থেকে 10টা তালিকা আসলে সেটা নিয়ত করে চেক এন্ড ব্যালেন্স করতো, যেগুলো হুবহু মিলে যেত সেগুলো রাখতো, যেগুলো মিলতো না সেগুলো সরকার নিজে চেক করতো। আসলে যদি আকাঙ্ক্ষা না থাকে, ইচ্ছা না থাকে, আন্তরিকতা না থাকে, তাহলে বড় কাজ হয় না। এই সরকার এই বড় কাজটা, গুরুত্বপূর্ণ বড় কাজটা করতে পারে, নিজেরা ফেল করেছে। যে সরকার এই ধরনের একটা কাজ করতে পারে না, তার অন্য গুরুত্বপূর্ণ কাজ কীভাবে করবে আমি জানি না। প্রিয় দর্শক, এখানে পর্যন্তই। আল্লাহ হাফিজ।